হ্যালো 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 চ্যাম্পসরা সব কেমন আছো? আই হোপ তোমরা খুব 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 ভালো আছো। আর আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি উত্তর আমেরিকার থেকে আরো একটা ক্লাস। কিন্তু ক্লাস তো আমরা করবই, তার আগে আমি তোমাদের সকলকে আমাদের পিডব্লিউ বাংলার এই অ্যামেজিং প্ল্যাটফর্মে ওয়েলকাম জানাই। সকলকে ওয়েলকাম। তাহলে আগের দিনই কিন্তু আমরা উত্তর আমেরিকা সম্পর্কে পড়া শুরু করেছিলাম। সবার মনে আছে তো আমরা কি কি পড়েছিলাম? যে আমরা উত্তর আমেরিকার নাম কেন এই যে আমেরিকা হলো সেটা জেনেছিলাম। তারপর কলম্বাস যে যাত্রা করেছিল এবং সে যাত্রা করে ভারত ভেবেছিল, কিন্তু আসলে ওই ভূখণ্ডটা ছিল আমেরিকা। তাহলে এই জিনিসগুলো সম্পর্কে আমরা জেনে নিয়েছি। আর জেনে নিয়েছি ভূ প্রকৃতি সম্পর্কে, তাই তো? তাহলে আজকে কি পড়তে চলেছি? আজকে উত্তর আমেরিকা সম্পর্কে কোন টপিকটা আমরা আজকে পড়বো চলো আমরা দেখে নিই। আজকে আমরা পড়বো ক্লাইমেট অ্যান্ড ন্যাচারাল ভেজিটেশন অফ নর্থ আমেরিকা, অর্থাৎ উত্তর আমেরিকার জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদ। উত্তর আমেরিকার জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে। স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে। তাহলে আমরা আজকে উত্তর আমেরিকার জলবায়ু আর তার পাশাপাশি এই জলবায়ু স্বাভাবিক উদ্ভিদ, এই দুটো অ্যাকচুয়ালি আমরা সাইড বাই সাইড দেখব, কারণ এই দুটো তো একসঙ্গে রিলেটেড। আর কি জানবো? প্রেইরি গ্রাসল্যান্ড অর্থাৎ প্রেইরি তৃণভূমি সম্পর্কে আমরা জানবো। প্রেইরি তৃণভূমি সম্পর্কে জানবো। তাহলে আজকে তো আমাদের টার্গেট এইটাই, খুব বেশি বড় টার্গেট কিন্তু আজকে আমাদের নয়, কিন্তু এইটুকু টার্গেটের মধ্যে রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস, এবং সেই জিনিসগুলো আমরা একসাথে খুব ভালো করে স্টেপ বাই স্টেপ কিন্তু শিখতে চলেছি। তো চ্যাম্পসরা তোমরা সবাই রেডি তো? আমাকে অবশ্যই জানাও যে সবাই একদম জোশের সঙ্গে রেডি হয়ে গেছো কিনা। সবাই রেডি হয়ে গেলে এইবার তাহলে আমরা শুরু করব। চলো তাহলে শুরু করা যাক। আমরা পড়ব উত্তর আমেরিকার জলবায়ু সম্পর্কে। কিন্তু এই যখনই আমি বলেছি যে উত্তর আমেরিকার জলবায়ু সম্পর্কে পড়ব, তখন নিশ্চয়ই তোমার মনে প্রশ্ন আসছে ভেসে 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 ভেসে, কিন্তু ম্যাম জলবায়ু উত্তর আমেরিকার তো জানবো, বাট এই জলবায়ু কি? এটা তো ম্যাম আমি আগে পড়েছিলাম, কিন্তু এখন তো ভুলে গেছি, ঠিক মনে নেই। এইরকম নিশ্চয়ই তোমার মাথার মধ্যে প্রশ্ন আসছে, ভেসে ভেসে আসছে। তাহলে চলো প্রথমে তোমাদেরকে জলবায়ু কি সেটা বলে দিই। দেখো, জলবায়ু জানতে গেলে আমাদের তার সঙ্গে আবহাওয়াটাও কিন্তু জেনে নিতে হবে। যে আবহাওয়া কি? আবহাওয়া হচ্ছে যে কোনো একটা জায়গার একটা নির্দিষ্ট সময়ের উষ্ণতা, আর্দ্রতা, বৃষ্টিপাত, এরকম দৈনন্দিন অবস্থা, সেটা আবহাওয়া। ঠিক আছে? বাট জলবায়ুটা কিন্তু কি, যে এই আবহাওয়াটা দৈনন্দিন অবস্থা আমরা বলতে পারি। যেমন ধরো বললাম আজকের আবহাওয়াটা কেমন, ঠিক আছে? কিন্তু এই যে জলবায়ু যেটা বলছি, জলবায়ু এটা কিন্তু কোনো দৈনন্দিন অবস্থা নয়। এই জলবায়ুটা হচ্ছে কোনো একটা জায়গা, ঠিক আছে, কোনো একটা জায়গার
দীর্ঘদিন ধরে যে আবহাওয়ার গড় অবস্থা 30-35 বছর ধরে আবহাওয়ার যে গড় অবস্থাটা সেটাই কিন্তু কি জলবায়ু। তাহলে কি আবহাওয়া হচ্ছে দৈনন্দিন অবস্থা আর জলবায়ু কি, চলো সেটা লিখে দিই। কোনো বিস্তীর্ণ অঞ্চলে, কোনো বিস্তীর্ণ অঞ্চলের কোনো বিস্তীর্ণ অঞ্চলের সাধারণত 30 থেকে 35 বছরের আবহাওয়ার গড় অবস্থা হলো জলবায়ু। তাহলে কোন একটা বিস্তীর্ণ অঞ্চলে, যে জায়গাটা অনেকটা, কোনো একটা অল্প ছোট্টখাটো জায়গা জুড়ে নয়, একটা বিস্তীর্ণ অঞ্চলের কি হচ্ছে সাধারণত 30 থেকে 35 বছর ধরে যে ওখানে যে আবহাওয়াটা দেখা যাচ্ছে, দৈনন্দিন ডেইলি বেসিসে যে আবহাওয়া দেখা যাচ্ছে, এইরকম আমরা তথ্য সংগ্রহ করতে করতে 30-35 বছর ধরে ওই অঞ্চলের যে আবহাওয়ার গড় যে অবস্থাটা সেটাই কিন্তু জলবায়ু। গড় অবস্থা হলো জলবায়ু। তাহলে কি জানলাম, আবহাওয়া হচ্ছে দৈনন্দিন অবস্থা আর জলবায়ু হচ্ছে যে গড়ে প্রায় 30 থেকে 35 বছরের গড় আবহাওয়া হচ্ছে জলবায়ু। তাহলে এইটা আমরা বেসিক একটা ইনফরমেশন কিন্তু জেনে নিলাম। কারণ প্রথমেই যদি আমি উত্তর আমেরিকার জলবায়ুতে চলে যাই, আমি জানি এই যে আমার ছোট ছোট চ্যাম্পসরা যারা এই যে ক্যামেরার ওই পার থেকে দেখছে, তো তারা ভাববে জলবায়ুটা তো কি, সেটা তো ম্যাম ঠিক বললো না, ম্যামকে জিজ্ঞাসাও করতে পারলাম না। তাহলে এই রকম তোমাদের মনে হবে। তো জলবায়ুটা প্রথমে আমরা জেনে নিলাম, রাইট? তো এই জলবায়ুর মধ্যে, অর্থাৎ এই যে আবহাওয়ার উপাদানগুলো বললাম, তার মধ্যে কি থাকে? উষ্ণতা থাকে, আর্দ্রতা থাকে, বৃষ্টিপাত থাকে। তাহলে এই জিনিসগুলো কিন্তু কি বলতে পারি আমরা? উপাদান। তাহলে এই আবহাওয়ার যে উপাদান, উষ্ণতা কত, খুব গরম নাকি খুব ঠান্ডা, বৃষ্টিপাত কত, ঠিক আছে, বায়ুর চাপ কিরকম, এই জিনিসগুলো কিন্তু এর উপাদান। তাহলে আমরা জলবায়ু কি সেটা তো জানলাম। এইবার আমরা পড়ছি উত্তর আমেরিকা। তাহলে এই উত্তর আমেরিকার জলবায়ু সম্পর্কে চলো তো জেনে নি। তো এই উত্তর আমেরিকার জলবায়ুটা কেমন? তো জলবায়ু তো আমরা জানলাম যে জলবায়ু একে বলে, বাট এই উত্তর আমেরিকার জলবায়ুটা কেমন? চলো, দেখতে পাচ্ছ এই যে একজন ভাবছে যে উত্তর আমেরিকার জলবায়ুটা কেমন। তাহলে চলো আমরা এইবার এই উত্তর আমেরিকার জলবায়ুটা সম্পর্কে জেনে নিই। তো উত্তর আমেরিকার উত্তর দিকটা কি, যে উত্তর দিকটা কিন্তু বেশ চওড়া এবং এখানের যে মধ্যভাগ, সেই মধ্যভাগটা সমুদ্রের থেকে কিন্তু অনেকটা কিন্তু দূরে অবস্থান করছে। এইবার সমুদ্রের থেকে যেহেতু দূরে অবস্থান করছে, সেই জন্য কি হচ্ছে যে এই মধ্যভাগে কিন্তু সমুদ্রের প্রভাবটা কম, এবং সমুদ্রের প্রভাব কম থাকায় মধ্যভাগে দেখা যাচ্ছে মহাদেশীয় বা চরম প্রকৃতির জলবায়ু। এবার মহাদেশীয় বা চরম প্রকৃতির জলবায়ু মানে কি ম্যাম?
মহাদেশীয় বা চরম প্রকৃতির জলবায়ু মানে হচ্ছে যেখানে উষ্ণতা, বৃষ্টিপাত এইগুলোর মধ্যে হেরফেরটা খুব বেশি, অর্থাৎ দিনের বেলায় উষ্ণতা বেশি, আবার রাতের বেলায় উষ্ণতাটা কম, অর্থাৎ উষ্ণতার মধ্যেই তারতম্য বা হেরফেরটা বেশি হয়। তাহলে চলো আমরা এই উত্তর আমেরিকার জলবায়ুটা সম্পর্কে লিখে নিই। তাহলে কি লিখবো? যে উত্তর আমেরিকার উত্তরাংশ বেশ চওড়া ও উত্তর আমেরিকার উত্তরাংশ বেশ চওড়া এবং মধ্যভাগ সমুদ্র থেকে দূরবর্তী, মধ্যভাগ সমুদ্র থেকে দূরবর্তী হওয়ায় এখানে মহাদেশীয় বা চরম প্রকৃতির জলবায়ু দেখা যায়। চরম প্রকৃতির জলবায়ু দেখা যায়। জলবায়ু দেখা যায়। তাহলে কি বললাম মাই ডিয়ার স্টুডেন্ট, যে এই উত্তর আমেরিকার যে মধ্যভাগটা কি হচ্ছে সমুদ্রের থেকে দূরে অবস্থিত, সেই জন্য এখানে জলবায়ুটা মহাদেশীয় বা চরম প্রকৃতির। অপরদিকে দক্ষিণাংশ সমুদ্র তীরবর্তী হওয়ায় এখানের জলবায়ু সমভাবাপন্ন প্রকৃতির। সমভাবাপন্ন প্রকৃতির। বা উপকূলীয় জলবায়ু দেখা যায় আমরা বলতে পারি। তাহলে কি বললাম মাই ডিয়ার স্টুডেন্ট, যে প্রথমত এই উত্তর আমেরিকার উত্তর অংশটা বেশ চওড়া, আবার দক্ষিণাংশটা কিন্তু বেশ সরু। উত্তরাংশ যেমন বেশ চওড়া, তেমনই কিন্তু দক্ষিণাংশ কি বেশ সরু। তো এখানে উত্তর আমেরিকার মধ্যভাগে কি মহাদেশীয় প্রকৃতির জলবায়ু দেখতে পাচ্ছি, আর দক্ষিণাংশটা সমুদ্রের তীরবর্তী হওয়ায় সেখানে কিন্তু আমরা কি সমভাবাপন্ন প্রকৃতির বা উপকূলীয় জলবায়ু দেখতে পাচ্ছি। তাহলে উত্তর আমেরিকায় কি ধরনের জলবায়ু আমরা দেখতে পাই? সবার ডান। তাহলে চলো এইবার আমরা একটু দেখে নিই, তারপরে চলে আসবো হচ্ছে আমরা একটা ছবিতে। দেখতে পাচ্ছ এখানে আমি দুটো ছবি রেখেছি। একটা এটা বোঝানোর জন্যে যে এই উত্তর আমেরিকার জলবায়ুটাকে নিয়ন্ত্রণ কে করছে, মানে কন্ট্রোল কে করছে,
কোন কোন জিনিসের ওপর এই যে আলাদা আলাদা জলবায়ু দেখতে পাচ্ছি, তাহলে কোন কোন জিনিসটা এটাকে কন্ট্রোল করছে, কোন কোন জিনিসের ওপর ডিপেন্ড করে কোনো জায়গার জলবায়ুটা উষ্ণ হচ্ছে বা শীতল হচ্ছে, কোন কোন জিনিস সেটা জানবো। তার পাশাপাশি কিন্তু এখানে দেখো যে এই যে জলবায়ু, আমরা উত্তর আমেরিকায় যে বিভিন্ন রকম জলবায়ু দেখতে পাই, যেমন তুন্দ্রা জলবায়ু, তৈগা জলবায়ু, লরেন্সীয় জলবায়ু, নাতিশীতোষ্ণ জলবায়ু, ক্রান্তীয় উষ্ণ আর্দ্র জলবায়ু, ভূমধ্যসাগরীয় জলবায়ু, উষ্ণ মরু জলবায়ু, তাহলে সেই জলবায়ু গুলো কিন্তু আলাদাভাবে কিন্তু দেখানো হয়েছে। তাহলে এইবার ভালো করে যদি তুমি দেখো যে এই যে একটা ম্যাপ রয়েছে, এই ম্যাপের মধ্যে উত্তর আমেরিকা কোনটা, উত্তর আমেরিকা এই পোর্শনটা, এই নিচের দিকটা তো আমাদের দক্ষিণ আমেরিকার মধ্যে চলে যাচ্ছে, তো দক্ষিণ আমেরিকা আমরা পরে পড়বো। তাহলে এই যে উত্তর আমেরিকা তুমি দেখছো, এই উত্তর আমেরিকার এখান দিয়ে কি গেছে দেখো তো, খুব ভালো করে যদি তুমি খেয়াল করো তাহলে দেখবে যে এই জায়গাটা দিয়ে কি গেছে, ট্রপিক অফ ক্যান্সার, ঠিক আছে, অর্থাৎ কর্কট ক্রান্তি রেখা গেছে। তো কর্কট ক্রান্তি রেখা যে এই যে উত্তর আমেরিকার দক্ষিণ দিক দিয়ে গেছে, তো এই কারণে এখানে কি ক্রান্তীয় প্রকৃতির জলবায়ু দেখা যায়। মানে ম্যাম মানেটা কি, যে তোমরা নিশ্চয়ই, চলো তোমাদের একটু গ্লোবের থ্রুতে জিনিসটা বুঝিয়ে দিই, কিন্তু জিনিসটা কিন্তু একটু বুঝবো একটু ছোট ভাবে। এই যে এটা মনে করো আমাদের পৃথিবী, এবার এই পৃথিবীর মাঝখান দিয়ে গেছে কি ইকুয়েটর। ইকুয়েটর মানে কি মাই ডিয়ার, আচ্ছা এটার কালারটা আলাদা করে দিই, না হলে হয়তো তোমাদের কাছে ভালো ভিজিবল হয়তো হচ্ছে না, চলো ইয়েলো করে দিই এটা। এই যে পৃথিবীর মাঝখান দিয়ে যে রেখাটা গেছে সেটাকে আমরা কি রেখা বলি, ইকুয়েটর। ইকুয়েটর মানে হচ্ছে নিরক্ষরেখা। কি রেখা, তো এই অঞ্চলে কি হয়, সূর্যের আলোটা সব সময় লম্বভাবে পড়ে। এইবার লম্বভাবে পড়ে বলে কি এই জায়গাটা খুব উষ্ণ হয়, ঠিক আছে। তাহলে এই ইকুয়েটরের কাছাকাছি যে জায়গাগুলো থাকে সেই জায়গাগুলো কি হয়, সেই জায়গাগুলোর উষ্ণতা স্বাভাবিকভাবে কি হচ্ছে, বেশি হচ্ছে। তো এরপর আমরা বাকি যে জিনিসগুলো তোমাদের নিশ্চয়ই মাথায় চলে এসছে, যে এই যে ইকুয়েটর, তারপরে আমরা ট্রপিক অফ ক্যান্সার, ট্রপিক অফ ক্যাপ্রিকন, এই জিনিসগুলো রয়েছে। তো সেই জিনিসগুলোতে আমরা এখন অতটা ডিটেলসে কিন্তু যাচ্ছি না। তো চলো দেখে নিই, এই জায়গা দিয়ে আমাদের কি গেছে, কর্কট ক্রান্তি রেখা গেছে। কর্কট ক্রান্তি রেখা গেছে অর্থাৎ এই যে জায়গাটা এটা নিরক্ষরেখা, অর্থাৎ এই যে ইকুয়েটর বলছি সেই ইকুয়েটরের কাছাকাছি। তো সেই জন্য এখানের জলবায়ুটা কিন্তু কিরকম, উষ্ণ প্রকৃতির। আবার এর ওপর দিয়ে এই যে এইটা কি, এইটা গেছে সুমেরু বৃত্ত। তাহলে সুমেরু বৃত্ত যাওয়ায় এই যে উত্তরাংশের এই এই জায়গাটার জলবায়ুটা আবার যেখান দিয়ে আর কি তোমার সুমেরু বৃত্তটা গেছে সেই জায়গার জলবায়ুটা কিরকম হবে বলো আমাকে কমেন্ট সেকশনে। চলো এই জিনিসগুলো তোমাদেরকে একটু ইন ডিটেলসে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। জলবায়ুর নিয়ন্ত্রক, তাহলে এই যেটা তোমাদেরকে আমি একটু ছবির মাধ্যমে বোঝানোর চেষ্টা করছিলাম, চলো জিনিসটা তোমাদেরকে এবার একটু ইন ডিটেলে তোমাদেরকে বলে দিই। সেটা কি,
এই জলবায়ুকে নিয়ন্ত্রণ করছে কি বেশ কিছু ফ্যাক্টর, সেগুলোর মধ্যে প্রথমেই আমাদের চলে আসছে কি অক্ষাংশ। কি চলে আসছে মাই ডিয়ার স্টুডেন্ট? অক্ষাংশ। এবার এই অক্ষাংশ কিভাবে এই জলবায়ুর নিয়ন্ত্রণটা ঘটাচ্ছে, যেটা কিন্তু অলরেডি কিন্তু আমরা একরকম জানলাম। তো উত্তর আমেরিকার দক্ষিণাংশ উত্তর আমেরিকার দক্ষিণাংশ দক্ষিণাংশ দিয়ে কর্কট ক্রান্তি রেখা যাওয়ায় জলবায়ু উষ্ণ প্রকৃতির। অপরদিকে সুমেরু বৃত্ত যে অংশের ওপর দিয়ে গেছে সেখানের জলবায়ু শীতল প্রকৃতির। তাহলে এইভাবে কিন্তু অক্ষাংশের ওপর ডিপেন্ড করছে। এইবার আমরা যদি সেকেন্ড পয়েন্টে চলে আসি, যে জলবায়ুকে নিয়ন্ত্রণ করছে আর কোন উপাদানটা, সেক্ষেত্রে আমরা কি বলবো? সমুদ্র স্রোত। এইবার তোমার মনে প্রশ্ন হবে যে ম্যাম এই সমুদ্র স্রোত কিভাবে নিয়ন্ত্রণ করছে? দেখো, এই সমুদ্র স্রোতটা দু রকমের হয়। একটা উষ্ণ স্রোত, আরেকটা হচ্ছে শীতল স্রোত। এবার উষ্ণ স্রোত মানে কি? গরম। উষ্ণ স্রোতটা যে জায়গার ওপর দিয়ে যাচ্ছে সেই জায়গার জলবায়ুটা কি হবে? উষ্ণ প্রকৃতির। আবার এই যে শীতল স্রোত যে অংশের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে সেই জায়গার জলবায়ুটা কিরকম হবে? শীতল প্রকৃতির হবে, রাইট? তাহলে এইভাবে কিন্তু শুধুমাত্র অক্ষাংশ না, সমুদ্র স্রোতও কিন্তু জলবায়ুটাকে কি করছে? নিয়ন্ত্রণ কিন্তু করে ফেলছে। তাহলে আমরা এখানে দুটো জিনিস জানলাম, একটা অক্ষাংশ, আরেকটা হচ্ছে কি সমুদ্র স্রোত। চলো আর কিছু জিনিস এখান থেকে জেনে নি যে আর কোন কোন জিনিসটা কিন্তু নিয়ন্ত্রণ করছে। আর কোন জিনিসটা নিয়ন্ত্রণ করছে? উচ্চতা। উচ্চতা কি করছে? যত উচ্চতা বাড়ছে তত কিন্তু কি হয়? উষ্ণতা কমে যায়। যেমন এই যে রকি যে পর্বতটা, সেই রকি পর্বতে কি হচ্ছে? সেটা সমুদ্র তট থেকে অনেক উঁচুতে অবস্থান করছে। তাহলে যত আমি রকি পর্বতের ওপরে উঠবো তত কিন্তু কি হবে? উষ্ণতা কমে যাবে। অর্থাৎ উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে
উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা কমে যায়। উষ্ণতা কমে যায়। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি কি, রকি পর্বত। রকি পর্বতের কথা আমরা বলতে পারি। তাহলে এই জিনিসগুলো কি করছে, কিন্তু জলবায়ুটাকে নিয়ন্ত্রণ করে নিচ্ছে। ঠিক যেমন ভাবে তোমাদেরকে এই যে সমুদ্র স্রোতের কথা বলেছিলাম, ঠিক সেই রকম ভাবে কিন্তু রয়েছে কি বায়ু প্রবাহ। কি বায়ু প্রবাহ। এই বায়ু প্রবাহটা আবার কি, এই বায়ু প্রবাহটাও কিন্তু আমরা যদি দুটো ভাগে ভেবে নিই, এক হচ্ছে উষ্ণ বায়ু, আরেকটা হচ্ছে শীতল বায়ু। দেখবে যে এই যে গরমকালে, তুমি আমাদের দেশের কথা ধরে নাও, এই যে গরমকালে কি হয়, লু প্রবাহিত হয়। এই লুটা কি একটা উষ্ণ বায়ু। তাহলে এমনিতেই গরম, তার উপর যখন এই উষ্ণ বায়ু লু বয়ে যায়, তখন কি আরো টেম্পারেচার বেড়ে যায়, আরো উত্তাপ বেড়ে যায়। ঠিক সেই রকম ভাবেই যে জায়গার ওপর দিয়ে উষ্ণ বায়ুটা যায়, তাহলে সেই জায়গার জলবায়ুটা কি হয়, বেশি উষ্ণ হয়ে যায়। উষ্ণ প্রকৃতির জলবায়ু আমরা দেখতে পাই। আবার যে জায়গার উপর দিয়ে মনে করো শীতল বায়ু যাচ্ছে, ঠান্ডা বায়ু যাচ্ছে, তাহলে সেই জায়গার জলবায়ুটা কিন্তু শীতল প্রকৃতির হয়ে যায়। যেমন মনে করো শীতকাল, শীতকাল এমনিতেই ঠান্ডা ঠান্ডা ঠান্ডা, তার উপর যদি আবার ঠান্ডা কনকনে হাওয়া দেয়, তখন আমরা আরো সোয়েটার ফোয়েটার জাপটে পড়ে নিই, অর্থাৎ শীত তখন আরো বেড়ে যায়। তাহলে উষ্ণ বায়ু কিন্তু বয়ে গেলে সেখানে জলবায়ুটা যে জায়গার উপর দিয়ে বয়ে যাচ্ছে, সেখানে জলবায়ুটা কি উষ্ণ প্রকৃতির, এবং যে জায়গার উপর দিয়ে শীতল বায়ুটা প্রবাহিত হচ্ছে, সেই জায়গার জলবায়ুটা কি মাই ডিয়ার স্টুডেন্ট, সেই জায়গার জলবায়ুটা কিন্তু শীতল প্রকৃতির। তাহলে এই জিনিসগুলো রয়েছে। এছাড়াও রয়েছে কি, যে পর্বত, আমি তোমাদের বৃষ্টিপাত যখন পড়িয়েছি, শৈলক্ষেপ বৃষ্টিপাত বা অন্যান্য বৃষ্টিপাতও পড়িয়েছি, শুধু শৈলক্ষেপ নয়, তো তখন কিন্তু কি দেখিয়েছি, যে পর্বতের সঙ্গে এসে যদি ধাক্কা খায়, তখন পর্বতের প্রতিবাদ ঢালে কিন্তু মেঘ বৃষ্টি ইত্যাদি ঘটায়। বাট অপোজিট সাইডে কিন্তু কি হয়, অনুবাদ ঢালে সেরকম ভাবে কিন্তু বৃষ্টি ঘটায় না। তো এই জিনিসগুলোও কিন্তু এখানে ম্যাটার করছে। তো আমরা জেনে নিলাম জলবায়ুর নিয়ন্ত্রক সম্পর্কে, রাইট? চলো এইবার আমরা চলে আসব যে নানান রকম জলবায়ুতে। তাহলে জলবায়ুকে আমরা কি করেছি, এখানে ছবিটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই। হ্যাঁ, দেখো এখানে এই যে জলবায়ুর কথা বলছি উত্তর আমেরিকার, প্রথমত আমরা জলবায়ু কি জানলাম এবং জলবায়ুর নিয়ন্ত্রক জানলাম। এইবার যে এখানে এই উত্তর আমেরিকায় নানান রকম জলবায়ু আমরা দেখতে পাচ্ছি, সেগুলোর মধ্যে কি রয়েছে, তুন্দ্রা জলবায়ু রয়েছে। এখানে তোমাদের দেখো ম্যাপের থ্রুতে কিন্তু কোন জায়গায় কোন জলবায়ু আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু মেনশন করা হয়েছে। কি কি জলবায়ু দেখতে পাচ্ছি, তুন্দ্রা জলবায়ু দেখতে পাচ্ছি, তৈগা জলবায়ু দেখতে পাচ্ছি, লরেন্সীয় জলবায়ু দেখতে পাচ্ছি, নাতিশীতোষ্ণ জলবায়ু দেখতে পাচ্ছি, ক্রান্তীয় উষ্ণ আর্দ্র জলবায়ু দেখতে পাচ্ছি, ভূমধ্যসাগরীয় জলবায়ু দেখতে পাচ্ছি এবং উষ্ণ মরু জলবায়ু দেখতে পাচ্ছি। তাহলে এই যে নানান রকম জলবায়ুটা আমরা দেখতে পাচ্ছি, এই যে নামগুলো তোমাদের এখানে মেনশন রয়েছে, তাহলে এই জলবায়ুগুলো সম্পর্কে এখন আমরা স্টেপ বাই স্টেপ কিন্তু জেনে নেব। ওকে, চলো তাহলে এইগুলো সম্পর্কে জানবো। প্রথমেই আমরা জানবো হচ্ছে কি তুন্দ্রা জলবায়ু সম্পর্কে।
এইবার আমি যখন প্রথমেই এই চ্যাপ্টারটা শুরু করেছি তখন তোমাদের কি বলেছি যে আমরা কিন্তু জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে জানবো, এবং সেটা কি একদম সাইড বাই সাইড কিন্তু জানবো, কারণ জলবায়ুর ওপর ডিপেন্ড করেই সেখানে কি ধরনের উদ্ভিদ জন্মাবে সেটা আর কি নির্ভর করে, মানে জলবায়ুর ওপরই ডিপেন্ড করে সেখানের স্বাভাবিক উদ্ভিদ। যেমন মনে করো যদি তুমি একদম কনকনে ঠান্ডার জায়গায় যাও সেখানে একরকম উদ্ভিদ দেখতে পাবে, আবার তুমি যদি একদম উষ্ণ মরু জায়গায় মরুভূমি অঞ্চলে যাও সেখানে একরকম উদ্ভিদ দেখতে পাবে। তাহলে এই যে নানান রকম জলবায়ুতে কিন্তু জলবায়ুর ওপর নির্ভর করে সেখানে স্বাভাবিক উদ্ভিদটা জন্মায়, অর্থাৎ ন্যাচারাল ভেজিটেশন। তো আমরা এখানে জলবায়ু জানবো এবং সেই জলবায়ুতে কোন ধরনের, সেই জলবায়ুতে কোন ধরনের স্বাভাবিক উদ্ভিদ দেখা যাচ্ছে সেটাও কিন্তু জানবো। তাহলে এই যে তুন্দ্রা জলবায়ু পড়বো, তাহলে এই তুন্দ্রা জলবায়ুতে কিন্তু তুন্দ্রা স্বাভাবিক উদ্ভিদ দেখা যাচ্ছে। সো মাই ডিয়ার স্টুডেন্ট, কি বললাম যে তুন্দ্রা জলবায়ুতে আমরা তুন্দ্রা স্বাভাবিক উদ্ভিদ দেখতে পাচ্ছি। তাহলে চলো এইবার আমরা এই জলবায়ু আর স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে একসাথে খুব সহজভাবে বুঝে নেব। আমি তোমাদের এইভাবে চার্টের মাধ্যমে রেখেছি যাতে তোমাদের কি বুঝতে সুবিধা হয়, ঠিক আছে? চলো দেখো, এই তুন্দ্রা জলবায়ু বা তুন্দ্রা স্বাভাবিক উদ্ভিদ আমরা কোথায় দেখতে পাচ্ছি, কোথায় দেখতে পাচ্ছি দেখো, উত্তর আমেরিকার সমগ্র উত্তরাংশে গ্রিনল্যান্ড এবং পশ্চিমে আলাস্কা থেকে ল্যাব্রাডর পর্যন্ত কিন্তু আমরা এই তুন্দ্রা জলবায়ু দেখতে পাচ্ছি। অর্থাৎ এই যে তুন্দ্রা স্বাভাবিক উদ্ভিদও আমরা এই জায়গায় দেখতে পাচ্ছি। সবার কাছে ডান? তাহলে এই জলবায়ু দেখতে পাচ্ছি এবং এই জলবায়ু যেখানে, তুন্দ্রা জলবায়ু যেখানে দেখতে পাই সেখানেই তুন্দ্রা স্বাভাবিক উদ্ভিদ দেখতে পাই। নেক্সট, কি কি গাছ এখানে জন্মায়, কয়েকটা গাছের নাম তো মনে রাখতে হবে। তুমি এখান থেকে দুটো করে নাম, দুটো থেকে তিনটে নাম মনে রাখবে। কি কি উদ্ভিদ জন্মায়, যেমন দেখো এই যে জুনিপার রয়েছে, বার্চ, উইলো এইগুলো রয়েছে, ঠিক আছে? এইরকম ঝোপতুন্দ্রা, তৃণজাতীয় মস, লিচেন, সেজ, থাইম এইরকমও কিন্তু রয়েছে। ডান? তাহলে দেখো প্রথমে আমরা কোন জায়গায় দেখতে পাচ্ছি এবং সেখানের কি দুটো থেকে তিনটে, এখানে আমি তোমাদের মেনশন করে দিই, 2 থেকে 3টে স্বাভাবিক উদ্ভিদের নাম পড়বে। তাহলে সবাই কিন্তু এখান থেকে কি করবে, 2 থেকে 3টে স্বাভাবিক উদ্ভিদের নাম কিন্তু মনে রাখবে। সব নাম মনে রাখার দরকার নেই, 2 থেকে 3টে মনে রাখবে। এইবার এই তুন্দ্রা জলবায়ুটা কিরকম, এই তুন্দ্রা জলবায়ুটা হচ্ছে ঠান্ডা। কিরকম? ঠান্ডা। এখানে বেশিরভাগ টাইমটাই কিন্তু শীতকাল, যে সময় আমরা আরাম করে ঘুমাই, তাহলে এই জায়গাটায় কিন্তু বেশিরভাগ সময়ই হচ্ছে শীতকাল, বছরের বেশিরভাগ সময়। যেমন 8 থেকে 9 মাস এই তুন্দ্রা জলবায়ুতে শীতকাল থাকে, আর 2 থেকে 3 মাস থাকে মাত্র গ্রীষ্মকাল। সো মাই ডিয়ার স্টুডেন্ট, প্রথম পয়েন্ট কি বললাম, এই তুন্দ্রা জলবায়ু কি শীতল প্রকৃতির। এখানে কি 8 থেকে 9 মাস, জাস্ট ভাবো 12 মাসের মধ্যে প্রায় 8 থেকে 9 মাসই শীতকাল থাকছে, আর 2 থেকে 3 মাস থাকছে কি গ্রীষ্মকাল। এবং এখানে শীতকালীন এই পয়েন্টটা যেন একদম খুব 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 ভালো করে যেন সবাই মনে রাখবে, সবাই এটা ভালো করে খুব খুব ভালো করে কিন্তু এই পয়েন্টটা মনে রাখবে। তাহলে এখানে গড় উষ্ণতা দেখো, তাহলে এত ঠান্ডা থাকে, দেখো -35°C থেকে -45°C পর্যন্ত কিন্তু পৌঁছে যায়, ভাবতে পারছো? আর এখানে গ্রীষ্মকালে গড় উষ্ণতা থাকে 10°C। তাহলে শীতকালে কিন্তু হিমাঙ্কের নিচে নেমে যাচ্ছে, মাইনাসে চলে যাচ্ছে, এবং গ্রীষ্মকালে কি 10°C। এবং তুন্দ্রা অঞ্চলের বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ প্রায় 25 থেকে 30 সেমি। তাহলে এই জলবায়ু, এইরকম একটা ঠান্ডা জায়গায় আমরা কোন ধরনের স্বাভাবিক উদ্ভিদ দেখতে পারবো, চলো সেটা আমরা জেনে নিই। তাহলে এইখানে স্বাভাবিক উদ্ভিদের বৈশিষ্ট্যের কথা যদি বলি তাহলে কি বলবো,
এটা বলছি এই স্বাভাবিক উদ্ভিদের বৈশিষ্ট্য। ঠিক আছে, দেখো এই অবস্থানটা সেম বলে দেখো একটা লাইনের মধ্যে রাখা হয়েছে, মানে দুটোরই সেম। স্বাভাবিক উদ্ভিদ, এই তুন্দ্রা জলবায়ুতে কোন ধরনের উদ্ভিদ দেখতে পাচ্ছি, এই রকম ভাবে তোমাকে প্রশ্ন করতে পারে। তোমাকে যদি সোজাসুজি না বলে যে তুন্দ্রা স্বাভাবিক উদ্ভিদের নাম বলো, এইভাবে না বলে ঘুরিয়েও বলতে পারে। বলে যে যদি বলে তুন্দ্রা জলবায়ু অঞ্চলে এর দুটি উদ্ভিদের নাম বলো, তখন কিন্তু এই নামগুলোই হবে। এইবার আমরা এখানে কিরকম কন্ডিশন থাকে, উষ্ণতা কেমন থাকে সব জেনে নিলাম, বৃষ্টিপাত কেমন থাকে জেনে নিলাম। তাহলে এই রকম উষ্ণতা বৃষ্টিপাতে যে গাছগুলো জন্মাচ্ছে সেই গাছগুলো কেমন হয়, খুব লম্বা হয় নাকি খুব সরু হয়, কিরকম হয়, সেগুলো আমরা চলো একটুখানি জেনে নিই। তাহলে তুন্দ্রা স্বাভাবিক উদ্ভিদ, তুন্দ্রা স্বাভাবিক উদ্ভিদ কিরকম হয়, এক যে এইগুলো শৈবাল ও গুল্ম জাতীয় হয়। শৈবাল ও গুল্ম প্রকৃতির উদ্ভিদ। উদ্ভিদ দেখা যায়। আচ্ছা, উদ্ভিদ লিখে দিলাম শুধু, যে এগুলো শৈবাল ও গুল্ম প্রকৃতির উদ্ভিদ এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সেকেন্ড যদি বলি, এবং গ্রীষ্মকালে এখানে বাহারি ফুলের গাছ দেখা যায়। বাহারি ফুলের গাছ দেখা যায়। তো মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে এখানে আমরা শৈবাল ও গুল্ম প্রকৃতির উদ্ভিদ দেখতে পাচ্ছি, গ্রীষ্মকালে এখানে বাহারি ফুলের গাছ দেখা যায়, এবং এর পাশাপাশি আমরা বলতে পারি যে এখানে আমরা ঝোপ তুন্দ্রা দেখতে পাই। ঝোপ তুন্দ্রা দেখা যায়। অর্থাৎ এই যে অলডার, বার্চ, উইলো এইরকম কিন্তু ঝোপ তুন্দ্রা এখানে দেখতে পাওয়া যায়। তো চলো এরপরে আমরা দেখে নিই, নেক্সট আমরা চলে আসছি তৈগা জলবায়ুতে। এইবার এই তৈগা জলবায়ু অঞ্চলে আমরা কি ধরনের স্বাভাবিক উদ্ভিদ দেখতে পাচ্ছি? এই তৈগা জলবায়ু অঞ্চলে আমরা সরল বর্গীয় বৃক্ষের বনভূমি দেখতে পাচ্ছি। তো মাই ডিয়ার স্টুডেন্ট, তুন্দ্রা জলবায়ুতে তুন্দ্রা স্বাভাবিক উদ্ভিদ দেখতে পাচ্ছি। এইবার এই যে তৈগা বলছি, এই তৈগাতে আমরা সরল বর্গীয় বৃক্ষের বনভূমি দেখতে পাচ্ছি। এবার তোমরা নিশ্চয়ই ভাবছো, ম্যাম এই সরল বর্গীয় বৃক্ষের বনভূমি এটা আবার কি জিনিস? সেই জিনিসে তো আমরা আসবই। তার আগে চলো আমরা জেনে নিই এই তৈগা জলবায়ুর বৈশিষ্ট্য কি, বা কোথায় উত্তর আমেরিকার কোন কোন জায়গাতে আমরা এই তৈগা জলবায়ুটা দেখতে পাচ্ছি। দেখো, তুন্দ্রা জলবায়ু অঞ্চলের দক্ষিণে, তাহলে একটু আগেই আমরা এই যে তুন্দ্রা জলবায়ু অঞ্চল দেখে এসেছি, এই তুন্দ্রা জলবায়ুর কি হচ্ছে, দক্ষিণ দিকে কানাডার ব্রিটিশ কলম্বিয়া থেকে নিউ ফাউন্ডল্যান্ড পর্যন্ত আমরা এই জলবায়ু দেখতে পাচ্ছি। অর্থাৎ তুন্দ্রা জলবায়ুর দক্ষিণ দিকেই কিন্তু তৈগা জলবায়ু দেখতে পাই। আর কি, যে এখানে কি কি গাছ জন্মায়, এখানে গাছগুলোর মধ্যে রয়েছে পাইন, ফার, স্প্রুস, উইলো, অলডার, হেমলক ইত্যাদি। তাহলে এখানেও কিন্তু সেম দু থেকে তিনটি উদ্ভিদের নাম। এবং এটা শুধুমাত্র এই তুন্দ্রা বা তৈগার ক্ষেত্রে না, আমি যতগুলো তোমাদের পড়াবো, মানে যতগুলো পড়াবো আজকে, সেই সবগুলোর ক্ষেত্রেই স্বাভাবিক উদ্ভিদের নাম কিন্তু তুমি 2 থেকে 3টে কিন্তু মনে রাখতে হবে।
তাহলে এখানে কি ধরনের উদ্ভিদ আমরা দেখতে পাচ্ছি জেনে নিয়েছি। এইবার এই তৈগা জলবায়ুর বৈশিষ্ট্যটা কি? এখানেও কিন্তু শীতকাল দীর্ঘস্থায়ী। দেখো 6 থেকে 7 মাস শীতকাল থাকে এবং যেটা কি হয় অতি শীতল, খুব ঠান্ডা, এবং 4-5 মাস কিন্তু স্বল্পস্থায়ী গ্রীষ্মকাল থাকে। এরপর এখানে উষ্ণতা তাপ শীতকালে হিমাঙ্কের নিচে নামে, গ্রীষ্মকালে 15 ডিগ্রি সেলসিয়াস থাকে। গ্রীষ্মের শুরুতে 30 থেকে 50 সেমি বৃষ্টিপাত হয় এবং শীতকালে তুষারপাত হয়। তাহলে এইটা দেখো ঠিক এই আগেরটার মতনই, কিন্তু এইখানে শীতকালটা একটু বেশি টাইম থাকছিল, এখানে কিন্তু শীতকালটা তার থেকে কম, অর্থাৎ গ্রীষ্মকালটা ওখানে ছিল 2 থেকে 3 মাস, এখানে 4 থেকে 5 মাস, রাইট? এবং বৃষ্টিপাতের পরিমাণ ওখানে কত ছিল, যে 20 থেকে 25 থেকে 30 সেমি, এখানে কিন্তু সেটা কি 30 থেকে 50 সেমি, অর্থাৎ দেখো সামান্যই কিন্তু পরিবর্তন। তাহলে এইভাবে পরপর যদি পড়ো তাহলে কিন্তু মনে রাখতে সুবিধা হবে। আমি জানি একদিনে যদি তুমি এত কিছু পড়ো তাহলে হয়তো মাথার ওপর একটু লোড হয়ে যাবে, মাথাটা এরকম একটু গোল 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 করে ঘুরবে, কিন্তু তুমি যদি একটু স্টেপ বাই স্টেপ পড়ো তাহলে কিন্তু অসুবিধা হবে না। তাহলে দেখো এই তৈগা জলবায়ুটা কিন্তু প্রায় তুন্দ্রা জলবায়ুর মতনই, কিন্তু একটুখানি হেরফের। এইবার এই সরলবর্গীয় বৃক্ষের বনভূমি যে বললাম, তাহলে এই সরলবর্গীয় বৃক্ষের বনভূমি এইটার কি বৈশিষ্ট্য? এইখানে যে স্বাভাবিক উদ্ভিদ আমরা দেখতে পাচ্ছি, সেই স্বাভাবিক উদ্ভিদের বৈশিষ্ট্যটা চলো আমরা জেনে নিই। কারো আইডিয়া আছে যে এখানে যে স্বাভাবিক উদ্ভিদগুলো দেখতে পাচ্ছি যে সরলবর্গীয় বনভূমিতে, এখানে উদ্ভিদের বৈশিষ্ট্য ঠিক কিরকম? কার কার জানা আছে? ঝট করে আমাকে একটা বৈশিষ্ট্য কমেন্ট সেকশনে জানাও তো, যে ম্যাম এখানে এই স্বাভাবিক উদ্ভিদের এই বৈশিষ্ট্য রয়েছে। কে জানো তাড়াতাড়ি আমাকে কমেন্ট করে জানাও। চলো এতক্ষণে আমি লিখে নিই। সরলবর্গীয় বৃক্ষের বনভূমিতে কি উদ্ভিদগুলো শঙ্কু প্রকৃতির হয়। শঙ্কু আকৃতির হয়। এই অরণ্যাঞ্চলের উদ্ভিদগুলো কিন্তু এখান থেকে নরম কাঠ পাওয়া যায়। এই বনভূমি থেকে নরম কাঠ আহরণ করা হয়। নরম কাঠ আহরণ করা হয়। এই যে বললাম যে এখান থেকে নরম কাঠ আহরণ করা হয়, তাহলে এই নরম কাঠ আহরণ করা হয়, একে নরম কাঠের বনভূমিও কিন্তু বলা হয়। কি বনভূমি? নরম কাঠ পাওয়া যাচ্ছে, নরম কাঠের বনভূমিও কিন্তু বলা হয়। তাহলে আমরা এখান থেকে কিন্তু বেশ একটা দুটো ইম্পর্টেন্ট পয়েন্ট কিন্তু এখান থেকে জেনে নিলাম। তাহলে কি তৈগা জলবায়ুতে আমরা কোন ধরনের স্বাভাবিক উদ্ভিদ দেখছি মাই ডিয়ার স্টুডেন্ট? তৈগা জলবায়ুতে আমরা সরলবর্গীয় বৃক্ষের বনভূমি কিন্তু দেখছি। এইবার চলো আমরা চলে আসব আমাদের নেক্সট পার্টে, এবং সেই পার্টটা কি লরেন্সীয় জলবায়ু বা এবং এই লরেন্সীয় জলবায়ুতে আমরা মিশ্র বা লরেন্সীয় বনভূমি কিন্তু দেখতে পাচ্ছি। তাহলে দেখো নামের মধ্যে এখানেও রয়েছে কি সিমিলারিটি। লরেন্সীয় জলবায়ুতে আমরা মিশ্র বা লরেন্সীয় বনভূমি কিন্তু দেখতে পাচ্ছি। এই মিশ্র বা লরেন্সীয় বনভূমির নামটা কেন হয়েছে সেই জিনিসে তো আমি আসবো, তার আগে চলো আমরা দেখে নিই এটা কোথায় আমরা দেখতে পাচ্ছি। সরলবর্গীয় অরণ্যাঞ্চলের দক্ষিণ পূর্বে, তাহলে দেখো আমরা দেখলাম তুন্দ্রার দক্ষিণে তৈগা, এইবার তৈগার দক্ষিণে অর্থাৎ তৈগাতেই তো সরলবর্গীয় বৃক্ষের বনভূমি রয়েছে, তৈগার দক্ষিণ পূর্বে উত্তরে হ্রদ অঞ্চল থেকে শুরু করে সমগ্র পূর্বের উচ্চভূমি অঞ্চল, মিসিসিপি মিসৌরি সমভূমি এবং পূর্ব উপকূল ভাগ পর্যন্ত কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, যে এই জলবায়ু দেখতে পাচ্ছি বা এই স্বাভাবিক উদ্ভিদ আমরা এই জায়গায় দেখতে পাচ্ছি। এবার এই জায়গার উদ্ভিদের মধ্যে মিশ্র
অর্থাৎ সব রকম আমরা দেখতে পাচ্ছি। একদিকে যেমন পর্ণমোচী উদ্ভিদ দেখতে পাচ্ছি, ঠিক তেমনই কিন্তু সরলবর্গীয় উদ্ভিদও কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং দেখো এইখানে চিরহরিৎ বৃক্ষ রয়েছে, অর্থাৎ যেগুলো কিন্তু সারা বছরই গাছে পাতা থাকে, কোনো একটা নির্দিষ্ট ঋতুতে গাছের সব পাতা ঝরে 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 পড়ে যায় না। তাহলে চিরহরিৎ উদ্ভিদ দেখতে পাচ্ছি, সেখানের কতগুলো নাম, মেহগনি, রবার। আবার কি দেখতে পাচ্ছি, পর্ণমোচী বৃক্ষও কিন্তু এখানে দেখতে পাচ্ছি। তাহলে এই যে সব রকম উদ্ভিদ এখানে দেখতে পাই, একরকম মিক্স দেখতে পাই, সেই জন্য কিন্তু একে মিশ্র বনভূমিও কিন্তু নাম দেওয়া হয়েছে। তাহলে মিশ্র বনভূমি কেন নাম দেওয়া হয়েছে মাই ডিয়ার স্টুডেন্ট, এটা সবার কাছে ক্লিয়ার কিনা আমাকে বলো। হ্যাঁ, তাহলে আমরা কি বলবো এখানে বৈশিষ্ট্যতে? এই বৈশিষ্ট্যতে আমরা আসবো, তার আগে একটু এখানের যে জলবায়ুর বৈশিষ্ট্য সেটা দেখে নিই। এখানে গ্রীষ্মকালের জলবায়ু মৃদু, কিন্তু দক্ষিণাংশে যথেষ্ট উষ্ণ। দক্ষিণাংশে যথেষ্ট উষ্ণ। দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ুর প্রভাবে সারা বছরই বৃষ্টিপাত হচ্ছে এখানে। আর শীতল লাব্রাডার প্রভাবে শীতকালে উপকূল ভাগ শীতল থাকে। দেখো আমি তোমাদেরকে কি বলেছিলাম প্রথম দিকে, যে জলবায়ুটাকে নিয়ন্ত্রণ করে। এইবার শীতল স্রোত বয়ে গেলে কি হবে, শীতল হবে। দেখো এই জিনিসটা এখানে পাওয়া যাচ্ছে, যে এখানে কিন্তু কি হচ্ছে, লাব্রাডার স্রোত, যেটা কিনা শীতল, এই শীতল লাব্রাডার স্রোত বয়ে যায় বলে কিন্তু এখানে শীতকালে উপভাগটা কিন্তু শীতল প্রকৃতির কিন্তু থাকে। এবং দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে কিন্তু এখানে প্রায় সারা বছরই কিন্তু কি হচ্ছে, সারা বছরই কিন্তু বৃষ্টিপাত হচ্ছে। এইবার বৈশিষ্ট্যতে আমরা চলে আসব, মিশ্র বা লরেন্সীয় জলবায়ুর বৈশিষ্ট্য ফার্স্টে লিখবো। চিরহরিৎ, পর্ণমোচী, সব ধরনের উদ্ভিদ দেখা যায় বলে এই অরণ্যাচলকে মিশ্র বনভূমি বলা হয়। মিশ্র বনভূমি বলা হয়। মিশ্র বনভূমি বলা হয়। কেমন, মিশ্র বনভূমি বলা হয়, কিন্তু পড়ে নিতে হবে। তাহলে এখান থেকেও ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে আমরা কি ধরনের স্বাভাবিক উদ্ভিদ দেখতে পাই, বা ভূমধ্যসাগরীয় স্বাভাবিক উদ্ভিদের দুটি নাম লেখো। এই দুটো ভাবে যেভাবেই তোমাকে প্রশ্ন দিই, উত্তর কিন্তু একটাই হবে। তাহলে এখানে এই উদ্ভিদগুলো আমরা দেখতে পাই। এইবার এই ভূমধ্যসাগরীয় জলবায়ুর একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, সেটা কি, এই ভূমধ্যসাগরীয় জলবায়ুতে শীতকালে বৃষ্টি হয়। কি হয়, শীতকালে কিন্তু এখানে বৃষ্টিপাত হয়। দেখো শীতকালে কিন্তু এখানে বৃষ্টিপাত হয়। এই পয়েন্টটা এখান থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে কোন জলবায়ু অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত হয়। তাহলে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে কিন্তু শীতকালে বৃষ্টিপাত হচ্ছে। কেন, কারণ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আসছে, এবং এই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে শীতকালে বৃষ্টিপাত হচ্ছে। এখানে বার্ষিক বৃষ্টিপাত 50 থেকে 75 সেমি। এবার এই জলবায়ুটার বৈশিষ্ট্যটা কি, যে এখানে কিন্তু কি,
যে এই অঞ্চলের জলবায়ু ভূমধ্যসাগরীয় তীরবর্তী অঞ্চলের মতন আর্দ্র শীতকাল। এই ভূমধ্যসাগরে আর্দ্র শীতকাল এবং গ্রীষ্মকাল হচ্ছে শুষ্ক প্রকৃতির, অর্থাৎ এখানে শীতকালে বৃষ্টি হচ্ছে। এই শীতকালে বৃষ্টি হয় বলে এটা আর্দ্র শীতকাল, এবং গ্রীষ্মকালটা শুষ্ক। বেসিক্যালি কি হয়, শুষ্ক শীতকাল হয়, আর্দ্র গ্রীষ্মকাল হয়, কিন্তু এখানে কিন্তু উল্টোটা। এবং সারা বছর কিন্তু এখানে রোদ ঝলমলে আবহাওয়া বিরাজ করে। এটাও কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট, যে রোদ ঝলমলে আবহাওয়া, সারা বছর রোদ ঝলমলে আবহাওয়া কোন জলবায়ুতে আমরা দেখতে পাই। তাহলে ভূমধ্যসাগরীয় জলবায়ুর বৈশিষ্ট্য ক্ষেত্রে টু মোস্ট ইম্পর্টেন্ট যেটা পয়েন্ট, সেটা হচ্ছে এখানে শীতকালে বৃষ্টি হয় এবং সারা বছর কিন্তু এখানে কি, যে রোদ ঝলমলে একটা আবহাওয়া কিন্তু বিরাজ করে। এইবার এই ভূমধ্যসাগরীয় স্বাভাবিক উদ্ভিদ, তাহলে এই ভূমধ্যসাগরীয় স্বাভাবিক উদ্ভিদের বৈশিষ্ট্য সম্পর্কে চলো আমরা জেনে নিই। এক, এখানে কি ধরনের যে মানে যে ধরনের উদ্ভিদ আমরা দেখতে পাই, সেই উদ্ভিদগুলির বৈশিষ্ট্য কি? উদ্ভিদগুলির শিকড় গভীর পর্যন্ত বিস্তৃত থাকে। এবং এই উদ্ভিদগুলির কি হয়, কাণ্ডে, এই উদ্ভিদগুলির কাণ্ডে মোম জাতীয় পদার্থ থাকে। মোম জাতীয় পদার্থ থাকে। তাহলে আমরা এই ভূমধ্যসাগরীয় উদ্ভিদেরও কিন্তু দুটো বৈশিষ্ট্য দেখে নিলাম। এইবার লাস্ট যেটা আমরা জানবো সেটা হচ্ছে কি, উষ্ণ মরু জলবায়ু, এবং এই উষ্ণ মরু জলবায়ুতে যে উষ্ণ মরু উদ্ভিদ আমরা দেখতে পাই সেটা সম্পর্কে জানবো। তাহলে অলরেডি আমরা তুন্দ্রা জেনেছি, তৈগা জেনেছি, রাইট? তুন্দ্রা, তৈগা, লরেন্সিও, এগুলো সম্পর্কে জেনেছি, রাইট? এবং তার পাশাপাশি ভূমধ্যসাগরীয় জানলাম। এইবার আমরা জেনে নিচ্ছি উষ্ণ মরু জলবায়ুতে উষ্ণ মরু উদ্ভিদ স্বাভাবিকভাবে দেখা যাবে। এইবার মরু, এই নামটা শুনেই কিন্তু নিশ্চয়ই তোমাদের মাথার মধ্যে একটা আইডিয়া চলে এসছে। দেখো এইটা কি, এখানে কি হচ্ছে, পশ্চিমে ক্যালিফোর্নিয়া থেকে পূর্বে মেক্সিকো পর্যন্ত বিস্তৃত কিন্তু এটা, এই যে সোনেরান মরুভূমি অঞ্চলে এটা দেখা যাচ্ছে। তাহলে এই যে আমি বললাম যে এই যে মরু, মরু কথাটা শুনেই নিশ্চয়ই তোমাদের মাথার মধ্যে একটা আইডিয়া চলে এসেছে, অর্থাৎ মরুভূমি। তাহলে কোথায় এটা দেখতে পাচ্ছি, যেখানে যে সোনেরান মরুভূমি আছে সেই জায়গাতে কিন্তু আমরা এই উষ্ণ মরু জলবায়ু দেখতে পাচ্ছি, বা এই উষ্ণ মরু উদ্ভিদ দেখতে পাচ্ছি। এবার মরু উদ্ভিদগুলো কিরকম হয়, মরু উদ্ভিদগুলো কি হয়, কাটা ঝোপঝাড় যুক্ত হয়। তাহলে এখানে যে উদ্ভিদগুলো দেখতে পাই সেগুলো কি, এখানে আমরা বাবলা, ক্যাকটাস, এই ধরনের কাটা জাতীয় গাছ কিন্তু দেখতে পাই। স্বাভাবিকভাবে মরুভূমি অঞ্চলে তো এইরকম কাটা জাতীয় উদ্ভিদই আমরা দেখতে পারি। তাহলে এই নামগুলো অলরেডি তোমরা জানো। এখানেও কিন্তু সেম, এই উদ্ভিদের নাম কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট।
তোমাকে বলবে যে ক্রান্তীয় মরু উদ্ভিদ এই উষ্ণ মরু উদ্ভিদের দুটি নাম বলো, বা তোমাকে বললো যে উষ্ণ মরু জলবায়ুতে দেখতে পাওয়া যায় এমন দুটি উদ্ভিদের নাম বলো, তখন কিন্তু এই নামগুলো বলতে হবে। তাহলে এই জলবায়ু এবং এর যে স্বাভাবিক উদ্ভিদ, এইটার মধ্যে কি কি বৈশিষ্ট্য আমরা আসবো। প্রথমত এই জলবায়ুটা কি, এই জলবায়ুটা কি যে রুক্ষ প্রকৃতির, তাই না? উষ্ণতা এখানে কিন্তু বেশি। ঠিক সেম ভাবে কিন্তু এই উষ্ণ মরু উদ্ভিদ, এই উষ্ণ মরু উদ্ভিদে কি এক মিনিট, তাহলে এই যে বললাম যে এই উষ্ণ মরু উদ্ভিদ এর বৈশিষ্ট্যতে আমরা কি চলে আসব, যে এখানে কাঁটা জাতীয় ঝোপঝাড় দেখা যায়, কাঁটা জাতীয় ঝোপঝাড় দেখা যায়, রাইট? এখানে কাঁটা জাতীয় ঝোপঝাড় দেখা যায়। সেকেন্ডে আমরা বলবো কি, সেকেন্ডে আমরা বলবো যে এইখানে কিন্তু কি হয় যে গাছের শিকড়গুলো অনেক নিচ পর্যন্ত কিন্তু বিস্তৃত থাকে, গাছের শিকড় মাটির নিচে বহু দূর পর্যন্ত বিস্তৃত থাকে। বহু দূর পর্যন্ত বিস্তৃত থাকে এবং এই উদ্ভিদের পাতাগুলি কাঁটায় রূপান্তরিত হয়, পাতাগুলি কাঁটায় পরিণত হয়। তাহলে এই উষ্ণ মরু উদ্ভিদ এটার বৈশিষ্ট্য আমাদের আলাদাভাবে পড়তেই হয় না, এটা আমরা অলরেডি জানি। তাহলে এখানে কি পাতাগুলো কিন্তু কাঁটায় পরিণত হয়, উদ্ভিদের শিকড় অনেক নিচ পর্যন্ত কিন্তু বহুদূর পর্যন্ত বিস্তৃত থাকে এবং মূলত ঝোপঝাড় জাতীয় উদ্ভিদ আমরা দেখতে পাই। এবার উষ্ণ মরু জলবায়ুর ক্ষেত্রে যদি তাহলে উষ্ণ মরু জলবায়ুর ক্ষেত্রে যদি এই জলবায়ুর বৈশিষ্ট্যে আসি, তখন কি বলবো, জলবায়ু উষ্ণ প্রকৃতির, উষ্ণ প্রকৃতির, বৃষ্টিপাত খুবই কম, প্রায় বৃষ্টিহীন বলে দিই, প্রায় বৃষ্টিহীন। তাহলে এইগুলো হলো আমাদের আজকের ডিসকাশনের মধ্যে কিন্তু চলে এলো। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে অলরেডি কিন্তু আমরা কি কি সম্পর্কে জানলাম, চলো আমরা দেখে নিই।
তো আমরা কিন্তু অলরেডি আজকে প্রথমেই জেনেছি জলবায়ু সম্পর্কে এবং বিভিন্ন প্রকার জলবায়ু এবং সেই জলবায়ুর সঙ্গে রিলেটেড যে স্বাভাবিক উদ্ভিদ সেগুলো আমরা জানলাম এবং জলবায়ুর বৈশিষ্ট্য স্বাভাবিক উদ্ভিদের বৈশিষ্ট্য সাইড বাই সাইড জানলাম। তো আই হোপ এই পর্যন্ত তোমাদের সববার একদম ডান এবং এটা কিন্তু একবার পড়লেই যে মুখস্থ হয়ে যাবে সেটা কিন্তু না, এটা কিন্তু একটু বুঝে বুঝে পড়তে হবে। তুমি মনে করো আজকে সকালে পড়লে, সকালে 3টে জলবায়ু পড়লে, তুন্দ্রা পড়লে, তৈগা পড়লে এবং আরেকটা তুমি লরেন্সিও পড়লে, 3টে পড়লে আর 3টে স্বাভাবিক উদ্ভিদ পড়ে দিলে, তাহলে সেটাই কিন্তু বিকালের দিকে আবার একটু পড়ে নাও, দিয়ে আর একটা পড়ে নাও, 4টে হয়ে গেল। তারপরের দিন বাকি 2টো পড়ে নাও। এইভাবে কিন্তু পড়ে তারপরে রিভাইজ করবে, তা না হলে কিন্তু মাথার থেকে একদম বেরিয়ে কিন্তু চলে যাবে। তাহলে এইবার আমরা আসবো পৃথিবীর রুটির ঝুড়ি আমরা কাকে বলি। পৃথিবীর রুটির ঝুড়ি আমরা কি বলছি, যে রুটির ঝুড়ি মানে কি, রুটি যেখানে প্রচুর পাওয়া যাচ্ছে সেটা আমরা বলতে পারি। এবার রুটি পাওয়া যাচ্ছে মানে কি, কেউ কি ওখানে রুটি বানাচ্ছে, দিয়ে দিচ্ছে, সেটা কি, চলো আমরা এটা জেনে নিই। দেখো, উত্তর আমেরিকার মহাদেশের প্রেইরি অঞ্চলে, কোথায়, প্রেইরি অঞ্চলে, এই প্রেইরি তৃণভূমি অঞ্চলে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু গম উৎপাদন হচ্ছে। এবং আমি কিন্তু বলেছিলাম যে এই রিলেটেড একটা কথা কিন্তু তোমাদেরকে পরে বলবো, সেটা কি, চিনুক বলেছিলাম, মনে আছে, চিনুকের কথা বলেছিলাম, চিনুক। এবং এই চিনুক সম্পর্কে কিন্তু আমি তোমাদের আগে পড়িয়েও এসেছি। তাহলে চিনুক কি, আমরা জানি যে এটা একটা উষ্ণ বায়ু, এটা একটা উষ্ণ বায়ু, রকি পর্বতের পূর্ব ঢালে আমরা দেখতে পাই। তাহলে এই উষ্ণ বায়ুটা কি করছে, যেহেতু এই উষ্ণ বায়ুটা প্রবাহিত হচ্ছে, তো এই উষ্ণ বায়ুটা কি হচ্ছে, তুষারকে গলিয়ে দিচ্ছে। কি করছে, তুষারকে গলিয়ে দিচ্ছে। অর্থাৎ দেখো, উষ্ণ বরফ মনে করো রয়েছে, এইবার ফ্রিজে বরফ রয়েছে, সেটাকে যদি তুমি বাইরে বের করে রাখো দেখবে সেটা কিছুক্ষণ পরেই গলে যাচ্ছে। তাহলে এই উষ্ণ বায়ুটা প্রবাহিত হচ্ছে বলে কিন্তু কি হচ্ছে, যে তুষার জমে রয়েছে সেই তুষারটা গলে যাচ্ছে। ঠিক আছে, সেই তুষার উষ্ণতাটা বাড়ছে আর তুষারটা গলে যাচ্ছে। এই জন্য কিন্তু এই চিনুককে কি বলা হয় জানো, চিনুককে একটা ইন্টারেস্টিং নাম দেওয়া হয়েছে, সেটা হচ্ছে তুষার ভক্ষক। এবং আমি তোমাদেরকে ক্লাস শুরুর দিকে, মাঝের দিকে এইরকম একটা প্রসঙ্গে এসেছিলাম এবং তখন কিন্তু আমি বলেছিলাম যে এই চিনুককে তুষার ভক্ষক বলে, কেন বলে, কি বলে, সেই জিনিসগুলোতে আমরা একটু পরে আবারও আসবো। তাহলে এই চিনুককে আমরা তুষার ভক্ষক বলি এবং এই চিনুক রিলেটেড কিন্তু আগেও তোমাদেরকে পড়িয়ে আমি এসেছি। তাহলে কি হচ্ছে, যে এই প্রেইরি তৃণভূমি অঞ্চল যেটা উত্তর আমেরিকা মহাদেশের আমরা দেখতে পাচ্ছি, তো উত্তর আমেরিকা মহাদেশের প্রেইরি অঞ্চলের উত্তর দিকে কি হচ্ছে, শীতকালে ব্যাপকভাবে তুষারপাত হয় এবং ভূমি বরফে ঢেকে যায়। তাহলে উত্তর আমেরিকার প্রেইরি অঞ্চলে শীতকালে প্রচুর তুষারপাত হচ্ছে এবং প্রচুর তুষারপাত হয়ে পুরো জায়গাটা তুষারে একদম ঢেকে যাচ্ছে। এইবার এই রকম একটা ঠান্ডা কন্ডিশনে, এই রকম যখন তুষার পুরো ঢেকে যাচ্ছে, সেই টাইমে এই অঞ্চলের উত্তরাংশ দিয়ে উষ্ণ চিনুক বায়ু আসে। তাহলে এই যে তুষারটা জমে আছে এত ঠান্ডা, তাহলে এই টাইমে যখন এই চিনুক বায়ুটা আসে তখন ওই তুষারটা কি হয়, গলে যায়, অর্থাৎ উষ্ণতাটা বাড়ে এবং তুষারটা গলে যায়। এবং তখন কিন্তু এখানে কি করা হয়, গমের চাষ করা হয় এবং এখানে প্রচুর পরিমাণে গম উৎপন্ন হয় এবং গম থেকেই আমরা আটা, রুটি, যাই বলো না কেন এগুলো পাই। তাহলে এই অঞ্চলে কেন এটা পসিবল হলো, কারণ যে এই যে উষ্ণ চিনুক বায়ুটা আসছে, সেই উষ্ণ চিনুক বায়ুটা এসে তুষারটাকে গলিয়ে দিচ্ছে, সেই কারণেই কিন্তু এটা পসিবল হচ্ছে। এখানকার ডাকোটা রাজ্যে, কি নাম, ডাকোটা,
ডাকোটা রাজ্যে সমগ্র আমেরিকা যুক্তরাষ্ট্রের মধ্যে সর্বাধিক গম উৎপন্ন হয়? এটা একটা 1 নম্বরের প্রশ্ন। যে প্রেরির কোথায়, কোন জায়গাতে সব থেকে বেশি গম উৎপাদন হচ্ছে? সেটা হচ্ছে ডাকোটা রাজ্যে। এখানে বসন্তকালীন গম বলয়ের দক্ষিণে শীতকালীন গমেরও চাষ হয়। প্রেরি অঞ্চলে বিভিন্ন ঋতুতে প্রচুর পরিমাণে গমের চাষ হয় বলে এটাকে পৃথিবীর রুটির ঝুড়ি বলে, বা বাস্কেট, ব্রেড বাস্কেট অফ দ্য ওয়ার্ল্ড। তাহলে দেখো এখানে কিন্তু এই তুষারাবৃত হচ্ছে। তারপর কি কি শীতকাল, আচ্ছা এটাকে আরো একটু সিম্পলিফাই করে বলি, যে শীতকালে কি হচ্ছে, তুষারপাত হয়ে তুষারে একদম ঢেকে যাচ্ছে, দিয়ে তখন আগমন ঘটছে কার? চিনুক, যেটা উষ্ণবায়ু এসে উষ্ণতা বাড়িয়ে দিচ্ছে আর তুষারটা গলে যাচ্ছে, যে কারণে কিন্তু এখানে গম চাষ হচ্ছে। এবং বিভিন্ন ঋতুতে কিন্তু এখানে গম চাষ হচ্ছে, প্রচুর গম উৎপন্ন হচ্ছে। ডাকোটা রাজ্যে সব থেকে বেশি গম উৎপন্ন হচ্ছে। তাহলে এই যে প্রচুর পরিমাণে গম পাওয়া যাচ্ছে, এই কারণে কিন্তু একে কি বলা হচ্ছে, এই প্রেরি তৃণভূমিকে যে পৃথিবীর রুটির ঝুড়ি কিন্তু বলা হচ্ছে। এবং এই যে দেখো এই যে জায়গাটা নিশ্চয়ই তোমরা আইডেন্টিফাই করতে পেরেছো, এই যে জায়গাটা এটাই কিন্তু প্রেরি। এই জায়গাটাই কিন্তু প্রেরি। চলো নেক্সট। এইবার আমরা চলে আসব এই যে প্রেরি তৃণভূমি, এটা অর্থনৈতিক দিক থেকে উন্নত কেন। এইবার এই যে আগের পয়েন্টটা বলেছি, এটার সঙ্গেই কিন্তু এই যে এই রুটির ঝুড়ির সঙ্গেই কিন্তু এই অর্থনৈতিক উন্নতির কারণটা কিন্তু রিলেটেড। কিভাবে রিলেটেড চলো দেখি। দেখো এই প্রেরি তৃণভূমি অঞ্চলে কি হচ্ছে, যে উর্বর জৈব পদার্থ সহ মৃত্তিকা এবং বসন্তকালের বরফ গলা জলের জন্য প্রচুর পরিমাণে গম ভুট্টার চাষ হচ্ছে। তাহলে এখানে কি গম আর ভুট্টার চাষ, গম তো আমরা অলরেডি পড়লাম, গম আর ভুট্টার প্রচুর চাষ হচ্ছে। এবং এখানে কি রয়েছে, ডাকোটা রাজ্য, যেখানে সব থেকে বেশি গম উৎপন্ন হয়, একটু জাস্ট একটু আগেই পড়ে এসেছি। তাহলে এখানে গম ভুট্টা চাষ হচ্ছে, ডাকোটা রাজ্যে সব থেকে বেশি গম পাওয়া যাচ্ছে। তাহলে এই গম পাওয়া যাচ্ছে, এছাড়াও পশু খাদ্য হিসেবে কিন্তু হে, ক্লেভার, আলফা আলফা প্রভৃতি ঘাস চাষও করা হয়। তাহলে এই জন্য কিন্তু কি, যে এখানে কৃষি কাজটা বলতে পারো যে এই জিনিসগুলো যে আমরা দেখতে পাচ্ছি, এর ফলে আমরা কি বুঝতে পারছি, যে এই জায়গার কৃষি কাজটা খুব উন্নত। গমের চাষ হচ্ছে, ভুট্টার চাষ হচ্ছে, পশু খাদ্যের চাষ হচ্ছে। তাহলে এই প্রেরি অঞ্চলের কিন্তু, তৃণভূমি অঞ্চলের কি, যে এইখানের যে কৃষি কাজটা কিন্তু বেশ উন্নত। তাহলে কৃষিকাজ উন্নত একটা কারণ। নেক্সট হচ্ছে পশুপালন। প্রেরি তৃণভূমি এবং কৃষিতে উৎপাদিত তৃণ ও ভুট্টার জন্য এখানে পশু খাদ্য সুলভ, এজন্য কিন্তু পশুপালন প্রেরি অঞ্চলে বিখ্যাত। তাহলে একদিকে আমরা দেখলাম গম পাওয়া যাচ্ছে, গম ভুট্টা এই খাদ্য শস্যের পাশাপাশি হে, আলফা, ক্লেভার এইরকম কিন্তু পশু খাদ্য চাষ হচ্ছে। এইবার পশু খাদ্য যেহেতু চাষ হচ্ছে এখানে, সেই জন্য পশুপালনের সুবিধা। এইবার পশুপালন যদি হয়, সেখান থেকেই দুধ পাবো আমরা, বা দুগ্ধ শিল্পের প্রসার ঘটবে। তাহলে দেখো এই তিনটে কিন্তু কোরিলেটেড। তাহলে একদিকে কৃষিকাজ, অপরদিকে পশুপালন, অপরদিকে ডেয়ারি শিল্প, এই তিনটে কারণেই কিন্তু এই প্রেরি তৃণভূমি অঞ্চল অর্থনৈতিক দিক থেকে উন্নত। তাহলে কৃষিকাজ, কৃষিকাজের ক্ষেত্রে আসছে পশুখাদ্য, পশুখাদ্য থেকে আসছে আমাদের পশুপালনে উন্নত, এবং পশুপালনে উন্নত থেকে কিন্তু আমরা এই যে দুগ্ধ বা ডেয়ারি যে শিল্পগুলো, সেগুলো কিন্তু পেয়ে যাচ্ছি। দেখো এখানে এই যে দুধ, দুগ্ধজাত দ্রব্য, মাংস, চামড়া, পশমের জন্য কিন্তু পশুপালন এখানে করা হয়ে থাকে। শুধু দুধের জন্য নয়, মাংস, চামড়া, পশম এগুলো। তাহলে ডেয়ারি শিল্প, যেটা তোমাদের অলরেডি আমি বললাম, যে এইখানে ডেয়ারি শিল্পে উন্নত কেন, কারণ এইখানে এই যে পশুপালন করা হচ্ছে, এই পশুদের থেকে প্রাপ্ত দুধ, দুগ্ধজাত দ্রব্যকে ভিত্তি করে এখানে কিন্তু ডেয়ারি শিল্প কিন্তু গড়ে উঠেছে, রাইট। তাহলে দেখো একদিকে এটাকে আমরা রুটির ঝুড়ি কেন বলছি, এই পয়েন্টটা থেকেই কিন্তু আমরা, যদি তোমাকে প্রশ্ন দেয় যে প্রেরি তৃণভূমি অঞ্চল কেন অর্থনৈতিকভাবে উন্নত, তো সেখান থেকেই গম ভুট্টার চাষ, পশু খাদ্যের চাষ,
কৃষিকাজে উন্নত, এবং পশুখাদ্যের এই চাষ হওয়ার জন্য পশুপালন হচ্ছে, এবং পশুপালন হচ্ছে বলেই কিন্তু আরো পশুপালনের উদ্দেশ্য আরো রয়েছে চামড়া, পশম, এগুলোও রয়েছে উদ্দেশ্য। এবং এই যে পশুপালন হচ্ছে সেখান থেকেই যে আমরা দুধ পাচ্ছি বা দুগ্ধজাত দ্রব্য, এর উপর ভিত্তি করে এই ডেয়ারি শিল্প কিন্তু গড়ে উঠেছে। সো মাই ডিয়ার স্টুডেন্ট, আই হোপ এই পর্যন্ত তোমাদের একদম ডান ডান। ওকে, এবং এই যে প্রেইরি তৃণভূমিকে রুটির ঝুড়ি বলে কেন, এটা কিন্তু 3 নম্বরের প্রশ্ন হিসেবে পড়বে। এইবার দেখো এখানে তোমাদের কি রেখেছি আমি, এখানে তোমাদের বেসিক্যালি উত্তর আমেরিকার জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদটা কিন্তু দেখিয়েছি। দেখো এইখানে রয়েছে আমাদের কি মেক্সিকো উপসাগর, দেখতে পাচ্ছ এই যে মেক্সিকো উপসাগর, এই জায়গাটায় উষ্ণ মরু জলবায়ু বা মরু উদ্ভিদ, যেটা আমরা পড়লাম পাতাগুলো কাঁটায় রূপান্তরিত হয় ইত্যাদি। এই জায়গায় লরেন্সীয় জলবায়ু দেখতে পাচ্ছি, নাতিশীতোষ্ণ মিশ্র অরণ্য দেখতে পাচ্ছি, ভূমধ্যসাগরীয় জলবায়ু, ভূমধ্যসাগরীয় অরণ্য দেখছি, তৈগা জলবায়ু এবং তৈগা জলবায়ুতে যে সরলবর্গীয় বৃক্ষের অরণ্য দেখতে পাচ্ছি, শীতল নাতিশীতোষ্ণ ও নাতিশীতোষ্ণ তৃণভূমি দেখতে পাচ্ছি। তাহলে দেখো এখানে কিন্তু জলবায়ু এবং স্বাভাবিক উদ্ভিদটা দেখানো হয়েছে, এবং এখানে শুধুমাত্র স্পেসিফিক ভাবে কিন্তু স্বাভাবিক উদ্ভিদটা কিন্তু দেখানো হয়েছে। তাহলে এই ছবি দুটো একটু দেখে নিও, তাহলে আর একটু বেটার আন্ডারস্ট্যান্ডিং হবে। সো মাই ডিয়ার স্টুডেন্ট, অলরেডি কিন্তু যেটা টার্গেটে রেখেছিলাম যে জলবায়ু সম্পর্কে জানবো সেটা জেনেছি, স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে জানবো জেনেছি, এবং প্রেইরি তৃণভূমি সম্পর্কেও জেনেছি। আমি শুরুতে বলেছিলাম যে টপিকটা খুব একটা বড় নয়, কিন্তু দেখো যখন আমরা এই ছোট্ট টপিকটাও ডিসকাস করতে গেলাম অনেকটাই কিন্তু বড় হয়ে গেল। চলো এইবার লাস্টে আমরা করব কি, লাস্টে তো একটু এক্সারসাইজ করতেই হয়, বাট তার পাশাপাশি এখান থেকে একটা প্রশ্ন যেটা 2 মার্কসের জন্য বলে দিই। এখান থেকে 2 মার্কসের জন্য এটা পড়বে, এবং 3 মার্কসের জন্য বলবো পৃথিবীর রুটির ঝুড়ি কাকে বলে এবং কেন বলে। পৃথিবীর রুটির ঝুড়ি কাকে বলে এবং কেন তা ব্যাখ্যা করো। এই প্রশ্নটা 3 মার্কসের জন্য রেডি করবে, বা এটাকেই তোমাকে ঘুরিয়ে বলতে পারে যে প্রেইরি তৃণভূমিকে কেন পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয়, একই জিনিস হলো। তাহলে এই প্রশ্নটা কিন্তু রেডি করবে। এই যে ফলটা আগে তোমাদের আমি একবার বলে দিয়েছি যে কি হচ্ছে, যে উত্তর আমেরিকার উত্তরের হ্রদ অঞ্চল, সমগ্র পূর্বের উচ্চভূমি অঞ্চল, এইখানে কি হচ্ছে যে এখানে যে শীতের শুরুতে শরৎকালে গাছের পাতাগুলো যে লাল, হলুদ, কমলা রঙের হয় সেগুলো কিন্তু ঝরে পড়ে, সেটাকেই আমরা ফল বলি। এইটা কিন্তু আরেকটু ডিটেলসে কিন্তু দেখে নিও, কেমন? এটা তোমাদের আগেই আমি বুঝিয়ে দিয়েছি। তো এইবার পালা হচ্ছে কিন্তু একটুখানি কিন্তু এক্সারসাইজ করার। আচ্ছা বলো, এই যে প্রথম প্রশ্ন, এটার উত্তর কি হবে? প্রেইরি তৃণভূমি অঞ্চলের বরফ কোন বায়ুর প্রভাবে গলে যাচ্ছে? এইটা আমাকে ঝটপট করে মুহূর্তের মধ্যে কমেন্ট সেকশনে উত্তর চাই, যে হ্যাঁ দেখবো আমার স্টুডেন্টসরা এরা ঠিক উত্তর দিচ্ছে কি দিচ্ছে না। তাহলে এটা আমরা বারবার পড়লাম, তুষার ভক্ষ, অর্থাৎ এটা কিন্তু হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার কি, চিনুক, অপশন ডি। নেক্সট প্রশ্ন, আমেরিকা যুক্তরাষ্ট্রের রাজধানীর নাম কি? এটা আমরা আমাদের আগের দিনে পড়েছিলাম। চলো এইটা বলে দাও তো, আমেরিকা যুক্তরাষ্ট্রের রাজধানীর নাম কি? আমেরিকা যুক্তরাষ্ট্রের রাজধানীর নাম কি? রাজধানীর নাম হচ্ছে ওয়াশিংটন। এটাও কিন্তু অবশ্যই কিন্তু পড়ে নিও, যার যার জানা ছিল না, ঠিক আছে? এইবার আরেকটা এখান থেকে ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন, সেটা হচ্ছে উত্তর আমেরিকার ঝোপঝাড় জাতীয় উদ্ভিদদের মধ্যে এর মধ্যে কোনটা পড়ছে? ঝোপঝাড় জাতীয় উদ্ভিদের মধ্যে সাইপ্রাস, ম্যাড্রোনা, চাপারেল, ওক, এগুলোর মধ্যে কোনটা বিশেষভাবে উল্লেখযোগ্য? তাহলে উত্তর আমেরিকার ঝোপঝাড় জাতীয় উদ্ভিদের মধ্যে কোনটা?
এই চ্যাপারল এইটা কিন্তু বিশেষভাবে উল্লেখযোগ্য। নেক্সট, প্রেয়রী কথার অর্থ কি? প্রেয়রী কথার অর্থ কি আমরা আজকে ক্লাসের মধ্যে বেশ কয়েকবার কিন্তু পড়ে নিয়েছি। সো মাই ডিয়ার স্টুডেন্ট, ঝটপট কমেন্ট করে জানা যে প্রেয়রী কথার অর্থ কি। তো প্রেয়রী কথার উত্তর একদম ঝড়ের গতিতে হয়ে যাবে আমাদের কি, তৃণভূমি। এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। সো এইবার আমরা চলে আসছি আমাদের আজকের ক্লাসের একদম লাস্ট থ্যাংক ইউ পার্টে। সো মাই ডিয়ার স্টুডেন্ট, যেমনটা কথা দিয়েছিলাম, আমরা জলবায়ু কি জেনেছি, তার পাশাপাশি আবহাওয়াটাও বলে দিয়েছি, জলবায়ুর নিয়ন্ত্রকগুলো সম্পর্কে জানলাম, এবং এই যে নানান রকম জলবায়ু এবং স্বাভাবিক উদ্ভিদের নাম জানলাম, কোন জলবায়ুর কি বৈশিষ্ট্য এবং সেখানে কি ধরনের স্বাভাবিক উদ্ভিদ দেখা যাচ্ছে বা সেই স্বাভাবিক উদ্ভিদের বৈশিষ্ট্যও জেনেছি। তাছাড়া প্রেয়রী তৃণভূমি সম্পর্কে জানলাম। আই হোপ ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। তোমাদের ভালো লাগলে তবেই কিন্তু আমাদের এই সমস্ত কিছু করা সার্থক। তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, এবং খুব তাড়াতাড়ি চলে আসবো এই উত্তর আমেরিকার নেক্সট পার্ট নিয়ে। ঠিক আছে, ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো, আনন্দে থাকো, মজায় থাকো, আর এই পড়াগুলোকে ফেলে রেখো না। পড়াগুলোকে কিন্তু একটু কিন্তু কষ্ট করে পড়ে নিতে হবে। সো চলো মাই ডিয়ার স্টুডেন্ট, থ্যাংক ইউ অ্যান্ড টাটা। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। চলো, থ্যাংক ইউ, টেক কেয়ার অ্যান্ড টাটা টাটা টাটা।